This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি বিস্ফোরণ নিয়ে টিভি 9 বাংলার হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। 10 তারিখ বিপুল বিস্ফোরক উদ্ধার হতেই আতঙ্কিত হয়ে পড়ে উমার। ভয় পেয়ে তার i20 গাড়ি নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বেরোয় ডাক্তার উমার। কনট প্লেস ময়ূর বিহার হয়ে চাঁদনি চকের সুনহেরি মসজিদে যায় উমার। পার্কিং লটে গাড়ি পার্ক করার তথ্য এই মুহূর্তে রয়েছে টিভি 9 বাংলার হাতে। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, এখনো পর্যন্ত আর কি জানতে পারা যাচ্ছে? তদন্তকারীরা আর কি মনে করছেন? তবে একের পর এক ডাক্তার জঙ্গি মডিউল যখন অ্যারেস্ট হচ্ছে তখন কিন্তু উমর সে ঘাবড়ে যায় এবং ঘাবড়ে গিয়ে দীর্ঘদিন ধরে পার্ক করে রাখা এই i20 গাড়িটাকে নিয়ে বেরোয় এবং বেরোনোর পর সে প্রথমে যায় কনট প্লেসে, তারপর ময়ূর বিহার, তারপর সে চলে যায় চাঁদনি চকে এবং সেখানে দীর্ঘক্ষণ এই গাড়ি পার্ক করা ছিল। সেখান থেকেই পরিষ্কার হচ্ছে যে কোথাও ডাক্তার উমর তার মাথায় কিন্তু সেদিন এই বিস্ফোরণের প্ল্যানিং ছিল না, বা থাকলেও সেটা অন্যত্র ছিল। কিন্তু এই তাড়াহুড়ো করতে গিয়ে লালকেল্লার কাছে এই স্লো মুভিং গাড়িটা কিন্তু ব্লাস্ট করে, ডিটোনেট করে। অ্যামোনিয়াম নাইট্রেট বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল এবং সেখানেই কিন্তু এই বিস্ফোরণটা ঘটে যায়। যদিও যেটা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে ডাক্তার উমরের যে গতিবিধি সেটা সাসপিসিয়াস ছিল, সেক্ষেত্রে তার গাড়িতে এই বিস্ফোরক অনেক আগে থেকেই ছিল এবং সেটা অন্যত্র সরিয়ে ফেলাই তার উদ্দেশ্য ছিল। যেহেতু এই পুরো মডিউলের অপারেটর বিদেশ থেকে কেউ অপারেট করছিল এবং দেশ জুড়ে যে এই ডাক্তার জঙ্গি মডিউলের খোঁজে তদন্তকারীরা আদাজল খেয়ে নেমে পড়েছেন, সেটাই উমারকে সবথেকে বেশি চাপে ফেলে দিয়েছিল। একেবারেই তাই, এবং তার জন্য উমর ওয়াজ ওয়েটিং ফর ইনফরমেশন। উমর অপেক্ষা করছিল যে বিদেশ থেকে উমরকে যারা নির্দেশ দিচ্ছিলেন, যারা এটার ব্যাক মাইন্ড বলা চলে, মাস্টার মাইন্ড বলা চলে, তারা কি নির্দেশ দেন। সেখানে কিন্তু এই বিস্ফোরক নিয়ে যাওয়াটা উমরের প্রাইমারি কাজ ছিল। সেই নির্দেশ যতক্ষণ না এসে পৌঁছচ্ছিল ততক্ষণ উমর কিন্তু দিল্লির বিভিন্ন রাস্তায় চক্কর কেটেছে এবং এই পার্কিং লটে কিন্তু দীর্ঘক্ষণ সে অপেক্ষা করেছে। তারপরে কোনো ডেরোগেটিভ না পেয়ে, কোনো ইনফরমেশন না পেয়ে কিন্তু উমর বেরোয় এবং বেরোনোর পর কিন্তু এই বিস্ফোরণটা ঘটে যায়, এমনটাই কিন্তু আপাতত প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। এবং টিভি 9 বাংলার কাছে অনেক ধন্যবাদ তোমাকে। এদিকে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ঘাতক গাড়ি নিয়ে আরো নতুন তথ্য। 13 দিন ধরে আল ফালাহা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই রাখা ছিল ডাক্তার উমরের i20 গাড়ি। ডাক্তার মুজাম্মিলের গাড়ির পাশেই রাখা ছিল উমরের গাড়ি। i20 গাড়িটি 29 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পার্ক করা ছিল। অর্থাৎ এই মুহূর্তে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যে ঘাতক i20 গাড়ি, সেই গাড়ি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। তদন্তকারীরা মনে করছেন 13 দিন ধরে আল ফালাহা বিশ্ববিদ্যালয়, যেখানে এই জঙ্গি মডিউলের আঁতুড়ঘর বলে মনে করা হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই রাখা ছিল ডাক্তার উমরের i20 গাড়ি। মুজাম্মিলের গাড়ির পাশেই উমরের গাড়ি রাখা ছিল বলেই এখনো পর্যন্ত তদন্তকারীরা জানতে পেরেছেন। i20 গাড়িটি 29 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পার্ক করা ছিল। কেন, সেটা কি তাহলে সেফ হেভেন বলে মনে করছিল জঙ্গিরা? এই প্রশ্ন থাকছে। 10 नवंबर को दिल्ली के लाल किला के सामने i20 कार में हुए ब्लास्ट के सुराग अब पुलिस तेजी से तलाश कर रही है और पुलिस इन्वेस्टिगेशन में अब सूत्र बताते हैं कि जिस i20 गाड़ी में ब्लास्ट हुआ था वो गाड़ी 29 अक्टूबर से 10 नवंबर की सुबह तक फरीदाबाद के अल फलाह यूनिवर्सिटी कैंपस के अंदर ही खड़ी थी और इस गाड़ी को डॉक्टर उमर ने डॉक्टर मुजम्मिल की स्विफ्ट गाड़ी के बराबर में ही पार्क किया था। उसके बाद जब मुजम्मिल पकड़ा गया तो हड़बड़ाहट में 10 तारीख की सुबह ये गाड़ी को लेकर के डॉक्टर उमर निकला और सबसे पहले ये गाड़ी लगभग 7:30 बजे एशियन हॉस्पिटल फरीदाबाद के सामने ट्रेस हुई, जिसके बाद 8:13 पर ये गाड़ी बदरपुर बॉर्डर से दिल्ली के अंदर दाखिल हुई और उसके बाद जब ये लाल किला की पार्किंग में पहुंची तो उस वक्त 3:19 थे, लेकिन सवाल ये उठ रहा है कि लगभग 7 घंटे तक गाड़ी कहां रही। तो
सूत्र बता रहे हैं कि ये गाड़ी दिल्ली के अलग अलग इलाकों में घूम रही थी। ये गाड़ी सबसे पहले साउथ ईस्ट जिले में दाखिल हुई, काफी देर वहां रही, वहां से होते हुए निजामुद्दीन होते हुए ये गाड़ी उसके बाद मयूर विहार की तरफ पहुंची और मयूर विहार से होते हुए ये गाड़ी उसके बाद कनॉट प्लेस में आई। लेकिन पुलिस को यह भी शक है, तमाम सवाल भी खड़े हो रहे हैं कि क्या जो ब्लास्ट होना था वो लाल किले के सामने होना था या फिर डॉक्टर उमर इस गाड़ी को कहीं और पर पार्क करके ब्लास्ट करना चाहता था और करीब 7 घंटे तक गाड़ी को दिल्ली की अलग अलग जगहों पर घुमाने के बाद उसने 3 बजे के बाद इस गाड़ी को लाल किले की पार्किंग में पार्क किया और शाम को 6:48 पर वहां से लेकर के निकला और 6:52 पर ठीक लाल किले पे इस जगह उस गाड़ी में ब्लास्ट हो गया, जिसमें करीब 12 लोग मारे गए। कैमरामैन खुर्शीद के साथ पुनीत शर्मा, TV9 भारतवर्ष, दिल्ली। হরিয়ানা থেকে দিল্লি যাওয়ার রাজ্য সীমান্তের মূল টোল প্লাজা বদরপুর। তদন্তকারীরা টোল প্লাজার কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন সোমবার সকাল 8:13 নাগাদ এই টোল প্লাজা পেরোয় উমর নবী প্রথমে 26 নম্বর টোল গেট, যেখানে এমার্জেন্সি বোর্ড লাগানো ছিল, সেখান দিয়ে ঢোকার চেষ্টা করে, এত তাড়া ছিল তার। কর্মীরা নিষেধ করায় পাশের 25 নম্বর টোল গেট দিয়ে হরিয়ানা থেকে দিল্লিতে ঢোকে উমর। রাস্তা ব্যস্ত থাকা সত্ত্বেও তার গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল, এমনটাই টোল প্লাজা কর্মীদের কাছ থেকে জানতে পেরেছেন তদন্তকারীরা। তাহলে কি আদিল শাহিন গ্রেপ্তার হওয়ার পর উমরের তাড়া ছিল ফরিদাবাদ ছাড়ার? এখনো পর্যন্ত এমনটাই মনে করছেন তদন্তকারীরা। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এখন সবথেকে চর্চিত নাম ডাক্তার উমর নবী। সোমবার সকাল 8:13 নাগাদ বদরপুর টোল প্লাজা থেকে গাড়ি দিল্লিতে প্রবেশ করেছিল। আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই বদরপুর টোল প্লাজা, যেটা মূলত দিল্লি হরিয়ানার বর্ডার। আমি ক্যামেরা পার্সন অনুদীপকে বলবো ছবিটা দেখানোর জন্য। এই সেই লেন, যে লেন দিয়ে মূলত ডক্টর উমর নবী সে দিল্লিতে প্রবেশ করেছিল, বদরপুর টোল প্লাজা। এবং যেটা পুলিশ সূত্রে এবং তদন্তকারী সূত্রে জানা গিয়েছে যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, তাতে কিন্তু এই লেনটি ব্যবহার করা হয়েছিল। এই টোল প্লাজা দিয়ে প্রবেশ করার পর সে প্রায় 10 মিনিট টোল প্লাজা থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। সেখানে দাঁড়িয়ে সে ফোনে কথা বলে, সেটাও মূলত সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। আমি ক্যামেরা পার্সন অনুদীপকে একবার ছবিটা দেখাতে বলবো। এই হচ্ছে 25 নম্বর টোল গেট, 25 নম্বর যে টোল গেট, বদরপুর টোল প্লাজার 25 নম্বর টোল গেট, এবং এই লেন দিয়েই এই পাস করেছিল ডক্টর উমর নবী। অর্থাৎ সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে গোটা বিষয়টা কিন্তু পরিকল্পনা করেই, ছক কষেই এই উমর নবী দিল্লিতে প্রবেশ করেছিল। এবং ডক্টর আদিল মুজাম্মিল শাহিনের গ্রেপ্তারের পর কোথাও না কোথাও সে ভয় পেয়ে গিয়েছিল। এবং যেটা টোল প্লাজার কর্মীরা যারা জানিয়েছেন যে এই যে লেনটা আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এমার্জেন্সি লেন। প্রথমে সে এখানে ঢোকার চেষ্টা করে, এমার্জেন্সি বোর্ড লাগানোর পরেও কিন্তু তখন তাকে বারণ করা হয়। তারপরই এই লেনের বদলে পাশের যে লেন আছে, এই পাশের লেনটা ব্যবহার করে সে দিল্লিতে প্রবেশ করেছিল। ক্যামেরায় অনুদীপের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বদরপুর টোল প্লাজা। এই মুহূর্তে আরেকটা ছবি দেখাই আপনাদের। যে গাড়িটা নিয়ে বারবার কথা হচ্ছে, সেই i20 গাড়িটি মাঝ রাস্তায় পলিউশন চেকের জন্য যেখানে দাঁড়িয়ে ছিল, সেই নতুন সিসিটিভি ফুটেজ যেই মুহূর্তে প্রকাশ এসেছে, দেখুন সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। 29 তারিখে 29 অক্টোবর পলিউশন চেকের ছবি। যে ঘাতক i20 গাড়ি, সেই গাড়িটিকে পলিউশন টেস্ট করাতে দেখতে পাওয়া যায়। সেই নতুন সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে TV9 বাংলার হাতে। সেই সময় গাড়িতে 3 জন সওয়ারি ছিলেন, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। নতুন সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। 29 অক্টোবর ঘাতক i20 গাড়িটির পলিউশন চেকিং এর সিসিটিভি ফুটেজ। দিল্লি বিস্ফোরণে নিহতদের দেহ শনাক্তে ভরসা এখন ডিএনএ ম্যাচিং। ডিএনএ টেস্টের ওপরেই ভরসা চিকিৎসক থেকে তদন্তকারী সকলের। এখনও সব পরিবারের হাতে দেহ তুলে দেওয়া সম্ভব হয়নি, কারণ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে অনেকেরই দেহের শনাক্তকরণই এখনই সম্ভব হচ্ছে না। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এই মুহূর্তে যেমনটা জানতে পারা যাচ্ছে, নিহতদের দেহ শনাক্ত করতে ভরসা ডিএনএ ম্যাচিং, এবং যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেক পরিজনেরা তারা মানে কার্যত কাঁদতে কাঁদতে এই মুহূর্তে অপেক্ষা করছেন তাদের প্রিয়জনের দেহের শনাক্তকরণের জন্য। একদমই ঠিক। দেখো, গতকালই আমরা দেখিয়েছি কিভাবে বিস্ফোরণের ফলে আশপাশের এলাকা এবং মন্দিরের ভেতরেও মানব দেহাংশ এসে ছিটকে এসে পড়েছিল।
সেগুলোকে ফরেন্সিক FSL এর যারা বিশেষজ্ঞ রয়েছে, ফরেন্সিক বিশেষজ্ঞ রয়েছে, তারা এসে সেগুলোকে নমুনা হিসেবে সংগ্রহ করে DNA টেস্টের জন্য, এবং সেগুলো ইতিমধ্যেই DNA টেস্টের যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। বহু মানুষ রয়েছে যারা তাদের নিজেদের আত্মীয় পরিজনদের খুঁজে পাচ্ছেন না, তারাও কিন্তু সেই হাসপাতালের সামনে ভিড় করেছেন, এবং যারা মারা গিয়েছে তাদের যাদের পরিচয় শনাক্ত করা যায় সেই কারণেই কিন্তু এই DNA টেস্টের জন্য তারা অপেক্ষা করছেন। অন্তত দেহ হাতে পাওয়ার অপেক্ষায় তারা রয়েছেন। অনেকেই ভেঙে পড়েছেন, তারা প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী এসেছিলেন এই LNGP হসপিটালে, তার কাছেও আবেদন জানিয়েছেন যাতে দেহ দ্রুত DNA শনাক্তর প্রক্রিয়া সম্পাদন করে তাদের হাতে দেহ তুলে দেওয়া হয়, এবং স্বাভাবিকভাবেই সেই প্রক্রিয়া দ্রুত করার ব্যাপারেও আশ্বস্ত করেছেন খোদ মুখ্যমন্ত্রীও।